বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে, বিশেষ করে যখন গোটা দেশের চোখ নির্বাচনের দিকে, কিন্তু দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত সহ বিনিয়োগ পরিস্থিতি, কর্মসংস্থান, এগুলো নিয়ে মানুষের মধ্যে নানা রকমের উদ্বেগ এবং সংশয় রয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত দেশে একটা স্থিতিশীল সরকার থাকছে বা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চয়তা থাকবে এবং আরও বাড়তে থাকবে। এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু, এবং আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক, শিক্ষক, লেখক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আব্দুল আউয়াল মিন্টু, আপনি একটি ব্যাংকেরও চেয়ারম্যান এই মুহূর্তে, এবং ব্যাংকিং খাত নিয়ে নানা ধরনের আলোচনা দীর্ঘকাল ধরে আমরা শুনছি, নানান সংকটের কথা আমরা শুনছি, অবস্থা বেশ গুরুতর সেটাও আমরা শুনি। আবার কিছু কিছু রিফর্মস হচ্ছে, বাংলাদেশের রিফর্মস নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। অনেকেই কোথাও কোনো রিফর্ম দেখেন না, কেউ কেউ মনে করেন আর্থিক খাতে বা ব্যাংকিং খাতে কিছু কিছু রিফর্মসের ঘটনা ঘটছে। তো পরিস্থিতি আসলে কতটা গুরুতর বলে মনে করেন, যেহেতু আপনি একেবারে ভেতরকার মানুষ? আপনার কাছ থেকে আমি একটু বুঝতে চাই শুরুতেই। আপনাকে ধন্যবাদ। আমি মনে করি ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা বা আর্থিক খাতের প্রকৃত অবস্থা কিন্তু আমাদের মামুন ভাই আমার থেকে অনেক বেশি বলতে পারবেন, কারণ উনি নিজে ছিলেন ব্যাংকার। এখনও উনি এটার উপরেই, আমি যত ওনার আর্টিকেল দেখি প্রতি সপ্তাহে তো 3-4টা দেখি, ইংরেজিতেও দেখি আবার বাংলাতেও দেখি। আমার মনে হয় ওনার থেকে ভালো অ্যানালাইসিস অন দ্য ব্যাংকিং সেক্টর আর কেউ পারবে না। তখন আপনি যে প্রশ্ন করছেন সেটা উত্তর হইল, আমি এটাকে খুবই খারাপ এবং গুরুতর অবস্থায় দেখি। এটা কারণ একটা, যে ব্যাংকিং সেক্টরের অন্তত কিছু কিছু ব্যাংকের উপরে মানুষের এখন আস্থা উঠে গেছে। এর ভিতরে আপনি বললেন আমার ব্যাংকেরও একই অবস্থা। কারণ আপনি যদি দেখেন যে গত বছরে কিছু কিছু ব্যাংক আছে তাদের 10 থেকে 12,000 কোটি টাকা তাদের প্রবৃদ্ধি হয়েছে ডিপোজিটে। আবার কোনো কোনো ব্যাংক আছে অনেক মাইনাসে চলে গেছে। এখন তাহলে কি দাঁড়ালো? তাহলে কোনো ব্যাংকে টাকা অনেক বেশি, কোনো ব্যাংকে টাকা অনেক কম। এটা হলো বিকজ অফ দ্য আস্থা সংকট। এখন ওনারা এই টাকাটা দিয়ে কী করবে? আমি যদি সোনালী ব্যাংক দেখি, ওনাদের এডিআর এখন 51%, যেখানে হওয়ার কথা 87%। তার মানে ওনাদের কাছে যে ডেফিজিট, এখন যে ওনাদের ডিপোজিট যেটা আছে 100 টাকার ভিতরে ওনারা মাত্র 51 কি 52 টাকা বিনিয়োগ করছে, আর অথচ করার কথা 87 পর্যন্ত। অন্যান্য ব্যাংক, অনেক ব্যাংকও তাই। জনতা ব্যাংক আমি বাদ দিলাম, রোমানি ব্যাংকও তাই, এডিআর অনেক লো। ব্র্যাক ব্যাংকও তাই, প্রাইভেট সেক্টর ব্যাংকের ভিতরে, সিটি ব্যাংকও তাই। তো এখন যদি, তাহলে বোঝা যাচ্ছে যে যেসব ব্যাংকে ডিপোজিট কম, এডিআর হাই, তারা তো লোন দিতে পারছে না। যাদের কাছে টাকা আছে তারাও কিন্তু লোন দিচ্ছে না। তাতে একটা জিনিস বোঝা যায়, বাংলাদেশে তো অন্য কোনো খাত থেকে আপনি বিনিয়োগ পাবেন না। যেমন আমেরিকাতে বিনিয়োগের জন্য কিন্তু লং টার্ম বিনিয়োগের জন্য নট ব্যাংক, বিকজ ব্যাংকে ডিপোজিট রাখেন আপনার শর্ট টার্ম, অতএব আপনাকে লোনও দেওয়ার কথা শর্ট টার্ম। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো আপনার সব ডিপোজিট হলো হয়তো ধরেন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 3 বছর পর্যন্ত, কিন্তু আপনার লোন দিচ্ছেন 10 বছর, 12 বছর। অতএব যখনই একটা অর্থনৈতিক সাইকেল, এটা অর্থনীতির সাধারণ নিয়মেই এটা কোনো সময় ভালো হবে, আবার 2-3 বছর পরে একদম খারাপ হবে। এটা ইকোনমিক সাইকেল। তো যখনই ইকোনমিক সাইকেলটা খারাপের দিকে যায়, তখনই কিন্তু এই ব্যাংকগুলা খুব খারাপ অবস্থায় চলে যায়। আর বাংলাদেশে তো মিসম্যানেজমেন্ট আছে। ইট ইজ নট অনলি বিকজ অফ দ্য ইকোনমিক সাইকেল, বাট গত যদি 12-14 বছরের আমরা অ্যানালাইসিস করি ব্যাংকগুলোর অবস্থা, অনেকগুলো ব্যাংকিং এটা একটা স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক এটা পরিচালিত ছিল, বিনিয়োগ ছিল অনলি ওই গোষ্ঠীর ভিতরে। সো এখন সেই পরিপ্রেক্ষিতে আমি বলি, একদিক দিয়ে আমরা
ইচ্ছাকৃতভাবেই শর্ট টার্ম ডিপোজিটের এগেনস্টে আমরা লং টার্ম লোন দিচ্ছি, সেটা ব্যাংকিংয়ের জন্য ভালো না। 2 নম্বর হলো এই যে আমরা এখন লোন দিচ্ছি সেটা অর্থনৈতিক যে সাইকেল একসময় খারাপ হবে, একসময় ভালো হবে। আমরা এটাকে বলতে পারি পিক টাইম অথবা মানে লো সাইকেল। তো এখন এটার সাথে তাল মিলানোর জন্য আমাদের কোনো সিস্টেম নেই। তখন ব্যাংকের অবস্থা খারাপ হয়, মানুষ লোন রিপেমেন্ট করতে পারে না। এর সাথে বাংলাদেশের যেটা হয়েছে গত কয়েক বছর পলিটিক্যাল রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপরে যারা লোন নিছে বেসিক্যালি একটা পার্টিকুলার গোষ্ঠী কর্তৃক লোনগুলো নিছে, এখন তারাও দেশে নাই বা তাদের ফ্যাক্টরি বন্ধ অথবা জেলে আছে। এই সবগুলোকে যদি আপনি একত্র করে ধরেন তাহলে আমি মনে করি বাংলাদেশের আর্থিক অবস্থা যে সংকটে আছে, এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একই সংকটে আছে। সো মিস্টার মামুনুর রশিদ, আমরা খেলাপি ঋণ নিয়ে সবসময় শুনি, যখনই ব্যাংকিং খাতের আলোচনা করি না কেন, দুর্বল শাসন ব্যবস্থা, রাজনৈতিক প্রভাব, এগুলো তো ব্যাংকিং খাতের জন্য অনেক ঝুঁকি তৈরি করেছে সবসময় আলোচনা। এর বাইরে আর কিছু দেখেন আপনি? আমি দেখি, ধরুন অনেক সময় আমরা ছোটোবেলা দেখতাম যে ট্রাকের যে ফুয়েল ট্যাঙ্কার, ওখানে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি। তো আমাদের ব্যাংকিং খাতটি কিংবা আর্থিক খাতটি, আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি অত্যন্ত এম্বারাসড জনাব আব্দুল মিন্টুর যে আমার সম্পর্কে যে মন্তব্য, অ্যান্ড দেয়ার আর রিজনস টু এম্বারাসড, আই গ্রু আন্ডার ইস শ্যাডো মানে ইন মাই ওন পার্সোনাল লাইফ। যেহেতু আমার বাবার সুযোগ হয়েছিল, উনি যেই অঞ্চল থেকে এসেছেন ওখানে সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করার, সো আমি ওনাদের পরিবার এবং ওনাকে অনেক দিন যাবতীয় চিনি, ইররেসপেক্টিভ অফ হিজ পলিটিক্যাল ওর বিজনেস আইডেন্টিটি। সো আই এম এক্সট্রিমলি এম্বারাসড অ্যান্ড হাম্বল টুডে। আমি যেটা মনে করি 40 বছর এই কাজটির সাথে দেশে বিদেশে সম্পৃক্ত থাকতে গিয়ে আমাদের সমস্যাটি শুধু খেলাপি ঋণ না। খেলাপি ঋণ কেন হয় একটি কথা উনি নিজে বলেছেন, যে আমাদের ডিপোজিটের মেয়াদ হচ্ছে কম, আমাদের ঋণের মেয়াদ অর্থনৈতিক কারণেই অনেক বেশি। তো সেই ক্ষেত্রে একটা মিসম্যাচ শুরুর থেকে থাকে। দ্বিতীয় হচ্ছে আমাদের ডিপোজিটের একটা বিরাট অংশ, অ্যাভেলেবল ডিপোজিট কিংবা এক্সপেক্টেড ডিপোজিটের একটা বিরাট অংশ ব্যাংকিং চ্যানেলে আসে না, এখনও সিন্দুকের মধ্যে কিংবা কাবার্ডের মধ্যে, বালিশের নিচে, তোষকের নিচে থেকে যাচ্ছে। এইটাকে অনেকে সুন্দরভাবে বলে ফিনান্সিয়াল ইনক্লুশন, আমরা বলি যে মানুষের মধ্যে কিছুটাও মানে ক্যাশ প্রেফারেন্স থিওরি বলি আমরা, রিবিল প্রেফারেন্স থিওরির মতো অর্থনীতির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অনেকটা বলে যে ক্যাশ ইজ কিং। আরেকটি ব্যাপার হচ্ছে যে অপরাপর ব্যবহারের একটা সুযোগ, সেখানে মহাজনী প্রথা, হ্যান্ড লোন দিলে লাভ বেশি হয়, মাইক্রোফিন্যান্সে লাভ বেশি হয়, তারপরে ক্যাপিটাল মার্কেটে অনেক সময় লাভ বেশি হয় যদি ঠিকভাবে ইনভেস্ট করা যায়, কিংবা বেঠিকভাবে ইনভেস্টমেন্টের কারণে মানে ফ্লুকে চলে ক্যাপিটাল মার্কেট অনেকটা। এইটা আরেকটা হচ্ছে যে আমরা মানে স্বাধীনতার 54 বছর পরেও অপরাপর দেশগুলো যারা আমাদের আশেপাশের সময় স্বাধীন হয়েছে কিংবা প্রাইভেট সেক্টর লেড ইকোনমিক গ্রোথ মডেলের দিকে এগুচ্ছে, তাদের যে ব্যাংকিং প্রোডাক্ট অ্যাভেলেবল, আমরা কিন্তু ব্যাংকিং প্রোডাক্ট আনতে পারি নাই। আমাদের এখনও হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের জন্য আমাদের ব্যাংকগুলো এফডিআর ছাড়া তাদের কোনো প্রোডাক্ট নাই। তো তারা কি করবে? তারা বিদেশে যায়, তাদের বাচ্চারা বলে ইউ শুড ইনভেস্ট ইন ক্যাপিটাল মার্কেট, ইউ শুড ইনভেস্ট ইন গোল্ড। এখন গোল্ড বুলিয়ন ট্রেডিং আপনি নিজে দেখছেন, গোল্ড প্রাইস বাংলাদেশেও, আমি একজন গোল্ড ট্রেডিং করে বাংলাদেশে বসে, আগে বিদেশি ব্যাংকে ছিলেন, উনি আমাকে দেখিয়েছেন একটা কার্ভ এঁকে যে গোল্ডের ইনভেস্ট করলে ইয়ার অন ইয়ার মানে ইল্ড হচ্ছে 14%। তাহলে আপনি চিন্তা করেন, আমাদের এফডিআর 12%, গোল্ডে ইনভেস্ট করলে 14%। সো এগুলার কিন্তু কোনো সুযোগ নাই। তৃতীয় হচ্ছে আমাদের এখানে দেখেন আমাদের কর ব্যবস্থাপনা, আপনার যদি ট্যাক্স মানিও থাকে যে আপনি সম্পূর্ণ কর ডিক্লেয়ার করে মানে আয় ডিক্লেয়ার করে কর দিয়েছেন, ওই করের টাকাও কিন্তু আপনি বিদেশ নিয়ে যেতে পারবেন না। ওই মানে সম্পূর্ণ কর প্রদত্ত টাকার বিনিময়ে আপনি ফরেন কারেন্সি কিনে আপনি যে বিদেশে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আমাদের আইনে নাই।
তো বিদেশে গেলেই বলবে কি তুমি তো পারো না, বাংলাদেশে নিষেধ বিদেশে অ্যাকাউন্ট খোলা। তারপর আপনি দেখেন যে এই যে এখনো বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কেউ যদি চেষ্টা চরিত্র করে উদ্যমী উদ্যোগে একজন ব্যক্তি যদি টাকা বানায়, তাকে কিন্তু খুব সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। ওনার কথা একটা উদ্ধৃতি দেই, আমি আমার একটি ক্লাসে আইবিএতে উদ্যোক্তা ব্যবহার নিয়ে পড়াতাম, এন্টারপ্রেনারশিপ। উনি তখন সম্ভবত হয় এফবিসিসির প্রেসিডেন্ট কিংবা এফবিসিসির প্রেসিডেন্ট থেকে মাত্র উনি মানে ওনার টেনর শেষ হয়েছে। ওনার মনে আছে কিনা জানি না, আমরা আইবিএতে অনেকগুলা ব্যাচ একসাথে করে আমি যেহেতু উদ্যোগ নিয়েছিলাম, আমাকে আইবিএর ডিরেক্টর মহোদয় বললেন তাইলে এই সুযোগে আপনি এক্সিকিউটিভ এমবিএ ওদেরকেও, আমি বিবিএতে পড়াচ্ছিলাম এন্টারপ্রেনারশিপ, ওনাকে নিয়েছিলাম। উনি একটা মারাত্মক কথা বলেছিলেন, আমার মনে নাই ওনার মনে আছে কিনা, বাংলাদেশে কিন্তু বড় লোক, ব্যবসায়ী, উদ্যোগী ওদেরকে খুব সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। এটা আমাদের সামাজিক একটা মূল্যবোধ কিনা জানি না, খুবই সন্দেহের দৃষ্টিতে দেখতে হয়। আপনি একটা চেষ্টা চরিত্র করে টাকা বানাবেন, টাকা বানানোর শব্দটা কিন্তু অত্যন্ত অপরাধমূলক। মানে আমি নিজেই একটা এরকম একটা মানে অলমোস্ট একটা ট্র্যাপের দিকে পড়ছিলাম, যে একমাত্র আমার অপরাধ কি কোনো আইনি ভঙ্গ করা না, কোনো আইনি লঙ্ঘন না, ওইটা আলটিমেটলি আমাকে হয়তো কিছুটা টাকা পাইয়ে দিতে পারতো। এই অবস্থায় না, যখন আমি পরিচালকের পদ থেকে যদি কখনো পদত্যাগ করতাম, তখন আমার সম্ভাবনা ছিল, তখন যদি প্রাইসটা এরকম থাকতো কিংবা বাড়তে পারতো তখন। কিন্তু এটা সাবজেক্ট টু ক্যাপিটাল মার্কেট ফ্লাকচুয়েশন, আমি লস হতে পারতো, কিন্তু ওই যে একটা সম্ভাবনা আছে আমার টাকা বানানোর, এটা কিন্তু একটা অপরাধ। সুতরাং আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ইস্যুটা শুধু ঋণ খেলাপি না, আমাদের ডিপোজিট নাই, আমাদের তারপর হচ্ছে যারা ঋণ খেলাপি, যেটাকে বলে অনেকে ঋণ খেলাপি হয়েছে। আমি যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের একটা কমিটিতে কাজ করার সুযোগ হয়েছে সরকারের আহ্বানে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের আহ্বানে, সেখানে আমি দেখেছি যে এমনও ব্যক্তি এসেছেন আমাদের কাছে যিনি গেল 15 বছর হয়তো 300 বার তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, মানে আই ডিডন্ট হ্যাভ এনি নলেজ। এমনও ব্যক্তিকে দেখেছি আমি যিনি 8 বছর আয়নাঘরে ছিলেন। এমনও ব্যক্তিকে দেখেছি আমি নির্বাচনী কেন্দ্র থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে কিছুদিন আয়নাঘরে রেখেছে, পরে জেলে দিয়ে দিচ্ছে। এখন আপনি যদি মানবিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন যে ব্যবসায়ীটা গেল 15 বছর ব্যবসায়ী করতে পারে নাই, তাকে যদি আবার সহায়তা করা হয়। আবার এমনও ব্যক্তি দেখেছি সকালবেলা ঋণ নিয়েছে, বিকালবেলা সেটা টাকাটা পাচার হয়ে গেছে। এমনও ব্যক্তি পেয়েছি যাকে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ খেলাপি হিসাবে চিহ্নিত করেছে, এবং একাধিক ব্যাংকার আমাকে বলেছেন এবং প্রমাণযোগ্যভাবেই বলেছেন যে উনি হচ্ছেন মানে ঋণ নিতেন, এলসি খুলতেন, ওনার এলসি খুলেছেন এবং কিছুদিন পরেই এটা ফোর্স লোন হয়ে গেছে। তো 99% অফ হিজ লোন ফোর্স লোন। তো এইখানে যত না বেশি মানে আমি ওই খেলাপি ঋণ গ্রহীতাকে দায়ী করব, সাথে সাথে আমি নিজে ভাবছিলাম একজন ব্যাংকার হিসাবে যে ব্যাংকাররা কিভাবে মানে ঋণ পর্যালোচনা করলেন, ঋণ ঝুঁকি, তো সেটি একটি সমস্যা। আবার বাংলাদেশ ব্যাংকের অনেক দেখলাম ইন্সপেকশন ডিপার্টমেন্ট ভেরি গুড, তাহলে তারা গিয়ে মন্তব্য করেছে এই ঋণ মন্দ ঋণ করা উচিত, ঘোষণা করা উচিত। তাহলে তাদের রক্তচক্ষু এড়িয়ে এই ঋণ কিভাবে বছরের পর বছর দিনে দিনে তবু বাড়ি আছে দেনা, তাহলে একটা কালচার। আবার আরেকটা জিনিস শুনেছি বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিমের কাছে, যে অতীতকালে গভর্নর মহোদয়রা ডেকে তাদেরকে বলেছেন ঠিক আছে আমরা দেখলাম, ফাইলটা আমার কাছে দিয়ে যান, আমি দেখছি ফাইলটাতে কি আছে। বিশেষ বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে যারা ইন্সপেকশন টিমের মেধাবী পরিচালকরা, অতিরিক্ত পরিচালকরা কিংবা উপপরিচালকরা, তারা রিপোর্ট দিয়েছেন, তারা প্রমাণ পেয়েছেন কিংবা প্রমাণযোগ্য উদাহরণ পেয়েছেন যে টাকা পাচার হয়েছে, যেই কাজে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা ব্যবহৃত হয় নাই। সুতরাং আমাদের প্রোডাক্টের অভাব, আমাদের সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা, আমাদের উদ্যোগী উদ্যোক্তা চিহ্নিতকরণে সামাজিক মূল্যবোধ কিংবা হিংসা, সামাজিক রেষারেষি তারা প্রভাবিত হওয়া, কিংবা ক্রনিক ক্যাপিটালিজম কিংবা স্বজনতুষী পুঁজিবাদের কারণে অনেক ঋণ গ্রহীতা আরও বেশি ঋণ নিয়েছে, বেনামে ঋণ নিয়েছে। আমরা এরকমও দেখেছি ইসলামী ব্যাংকগুলোতে, অনেকগুলাতে দেখেছি যে
ব্যক্তি এসে বলছে প্রকৃত মানে যার নামে ঋণ নেওয়া হয়েছে, সে এসে আমাদের কাছে বলেছে যে আমি মানে অনেকটা ৩ সত্যকে বলছি এই ঋণ আমি পাইনি টাকা। আমাকে বলা হয়েছে আপনার দরকার 25 কোটি টাকা, আপনাকে ঋণ দেবো 300 কোটি টাকা, বাকি 275 কোটি টাকার প্রশ্ন আপনাকে তুলতে পারবেন না। তো এগুলার জন্য আমি শুধু ঋণ খেলাপি সংস্কৃতি, খালি টাকা ফেরত না দেওয়া উদ্যোক্তাদের, যেহেতু এই কমিটিতে কাজ করার সুযোগ হয়েছে, সো ভেতর থেকে আপনি অনেক কিছু দেখবার সুযোগ পেয়েছেন। সো মিস্টার আব্দুল আল মিন্টু শুনছিলেন ভেতরকার কিছু কথা, এবং আমি শিওর আপনি জানেন। কিন্তু আমি আরেকটা প্রশ্ন আলোচনার টেবিল উপস্থাপন করতে চাই যে আমরা অনেক সময় অর্থনীতির আলোচনায় প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করি, আমাদের কর্মসংস্থানের একটা বড় সংকট আছে এবং এর জন্য আসলে বিনিয়োগটা দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কতটা ভূমিকা রাখতে পারছে? বিনিয়োগ বান্ধব পরিবেশের ব্যাপারে তো ব্যাংকিং খাতের কোনো দায় নেই। প্রথমে আমি ওনাকে বলতে চাই যে কথাগুলো উনি বলছেন এটার সাথে আমি শতকরা 100% একমত। এই জন্য যে এবং উনি যে চিত্র তুলে ধরলেন সেটা কি এটার সাথে দ্বিমত করার কোনো অবকাশ নাই। এটাই হলো আমাদের সমাজের চিত্র। এখন একটা কথা উত্তর এখন বলবো না, শুধু এটুকু বলে রাখি এগুলি সবগুলোর পেছনে কিন্তু দেশের রাজনীতি কাজ করে। এটা পরে আমি আসবো, কিন্তু এখন আমি বলতেছি না, কারণ আমার ইস্যু হলো অন্য। বিনিয়োগ বৃদ্ধি করার জন্য যে পরিবেশ দরকার, এসেনশিয়ালি এটা হলো দেশের রাজনীতি কিভাবে চলছে সেটার উপর নির্ভর করে। এখন মনে করেন আপনি একটা দেশে যদি সামাজিক শৃঙ্খলা না থাকে, আপনি যদি গত 6 মাস 9 মাস 1 বছর দেখেন, নারী নির্যাতন বলেন, রেপ বলেন, গণপিটুনি বলেন, অ্যাক্সিডেন্টের ডেথ বলেন, প্রতিটি অনাকাঙ্ক্ষিত ডেথ কিন্তু অন্তত 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে। আপনি যদি আমাকে বিনিয়োগ পরিবার প্রথম যেটা হবে সেটা হলো আপনাকে পলিটিক্যাল স্টেবিলিটি থাকতে হবে, যাতে করে একজন বিনিয়োগকারী বুঝে যে কোন সরকার আছে, কোন সরকার আসতে পারে, এবং যারা আছে এবং যারা আসবে তাদের অর্থনীতি নিয়ে তাদের চিন্তাধারাটা কী। যতক্ষণ পর্যন্ত একটা বিনিয়োগকারী বুঝবে না ততক্ষণ পর্যন্ত সে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করবে না। 2 নম্বরে আসলে আপনি যেটা এতক্ষণ আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর বললাম, তো ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা স্টেবিলিটি মানুষ দেখতে চায়, কিন্তু সাথে মনিটারি পলিসি অলসো ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। যারা রিয়েলি বিনিয়োগ করে যদি বড় বিনিয়োগকারী হয়, কারণ এখন ধরেন মনিটারি পলিসি বলতে সাধারণ আমরা বুঝি একটা হলো সংকুচিত মুদ্রানীতি আর একটা হলো সম্প্রসারিত মুদ্রানীতি। বাট নতুন একটা IMFও বাইর করছে, বিভিন্ন দেশেও কথাটা বলে, আমাদের দেশে এখন হচ্ছে, এটাকে বলে অ্যাকোমোডেটিভ। এটা বাংলা কীও বা আল্লাহ জানে, মানে অ্যাকোমোডেটিভ যে ওয়ার্ডটা ইউজ করে মনিটারি পলিসিতে। কিন্তু প্রবলেম হইল আমাদের দেশে মনিটারি পলিসিটা বানায় কে? আমি দীর্ঘদিন থেকে জিজ্ঞাসা করতেছি, পাবলিকলি বলতেছি, দুনিয়ার সব দেশে একটা মনিটারি পলিসি কমিটি আছে। আপনাদের পার্শ্ববর্তী দেশে যান, ওই আমাদের যদি আমেরিকার কথা বলি, সেখানে যেই ওদের যে 12টা রিজিওনাল ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে, ওখান থেকে 2 জন করেই আসে, এগুলি আবার ফ্রম দ্য প্রাইভেট সেক্টরও আসে। এখন এখানে যদি যারা বাংলাদেশে মানে বাংলাদেশ ব্যাংকের কাজ করে তারাই যদি আবার মনিটারি পলিসি বানায়, তো তাহলে তো এটা তো পুরো অর্থনীতিকে একত্রিত করা হইল না আমার হিসাবে। 2 নম্বর আসেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা কী অবস্থা। আমাদের যে প্রতিষ্ঠানগুলো জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের জন্য কাজ করার কথা, জনগণের টাকায় পরিচালিত, এগুলিতে গত 15 বছর থেকে একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য কাজ করছে। সুশাসন একটা বড় ইস্যু, যে একটা দেশ শাসন ব্যবস্থা কেমন, সুশাসন, আইনের শাসন, আইনের সমপ্রয়োগ, এগুলি সব দেখে। আপনি লাস্টে আসেন যে ম্যাক্রো ইকোনমিক বা মানে সামষ্টিক অর্থনীতির স্টেবিলিটি আছে কিনা, এটার ভিতরে সময় স্টেবিলিটি যখন আসবে, আপনার ইনফ্লেশনের কী অবস্থা, তারপরে আপনার এক্সচেঞ্জ রেটের কী অবস্থা,
এই সবগুলো জিনিস চলে আসবে। এগুলো যদি সবগুলা যদি ভিতরে একটা সামঞ্জস্য না থাকে, তাহলে সেখানে তো বিনিয়োগের পরিবেশ হবে, এটা বিশ্বাস করা দ্বারা এক। এখন আপনার লাস্টে আপনাকে বলি, আর্থিক মূলধনের সাথে সামাজিক মূলধনের একটা বিরাট সম্পর্ক আছে। এখন আপনি বলতে পারেন সামাজিক মূলধন কী জিনিস? সামাজিক মূলধন হলো সামাজিক শৃঙ্খলা, একে অপরকে বিশ্বাস করা, একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, সমাজকে উন্নয়নের জন্য মানুষ একে অপরকে বিশ্বাস করা, মানুষের মৌলিক যে কতগুলা নীতি আছে সেগুলি ফলো করা, আইন মান্য করে চলা, মানুষের মানে একটা নৈতিকতার তো ইয়া থাকবে। এখন কথা হলো যে যেই দেশে একটা লোক ৭৪ উঠলে দেখলে যে রাজনীতিবিদেরা চোর, রাজনীতিবিদেরা লুটপাট করতেছে, রাজনীতিবিদেরা কোনো কিছু তোয়াক্কা করে না, আইনের সমপ্রয়োগ করে না, সেখানে নৈতিকতা কোত্থেকে আসবে, সামাজিক মূলধন কোত্থেকে আসবে, বিনিয়োগের পরিবেশটা কীভাবে হবে? অতএব বিনিয়োগের জন্য প্রথম যেটা দরকার সেটা হলো উদ্যোগ এবং উদ্যম। উদ্যোগ এবং উদ্যম যদি আপনি প্রপারলি ব্যবহার করতে চান একটা সমাজে অর্থনৈতিক উৎপাদন বাড়ানোর জন্য বিনিয়োগের মাধ্যমে, তাহলে প্রথম যেটা দরকার আপনার সুশাসন, 2 আর্থিক মূলধন, 3 সামাজিক মূলধন। এইবার বলতে গেলে এটা আমার কোনো শেষ হবে না, আমি আরও আপনাকে বলতে পারি। কিন্তু মোট কথা হলো ভাই, যে এই যে যতগুলা কথা বললাম, এই সবগুলার পিছনে রাজনীতি ইজ দ্য মেইন ইস্যু। যেখানে রাজনীতি ভালো হবে সেখানে অর্থনীতিও ভালো হবে, যেখানে রাজনীতি খারাপ হবে সেখানে অর্থনীতি ভালো হবে না। আপনি দুনিয়াতে একটা দেশ দেখেন যেখানে রাজনীতি খারাপ, সামাজিক বিশৃঙ্খলা, মারামারি, একে অপরকে বিশ্বাস করে না, সেই দেশে অর্থনীতি ভালো হয়েছে। একটা দেশের নাম আমার কেউ বলুক, আমি একটু দেখতাম চাই। মিস্টার মামুনুর রশিদ, একটা লাস্ট ওয়ার্ড বলি, পরিসংখ্যান একটা বড় জিনিস। বাংলাদেশে পরিসংখ্যানকে বিশ্বাস করে এরকম লোক এখনো আমি দেশে বিদেশে খুঁজে পাইনি। তো পরিসংখ্যানও একটা বড় জিনিস আমার জন্য। তো আমি মনে করি বাংলাদেশে পরিসংখ্যান এখন, আগে আসলে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে আধা স্বায়ত্তশাসিত, এখন এটা হয়ে গেছে ডিপার্টমেন্ট। অর্থাৎ উপরের দিকে যা বলে দিবে অতই গ্রোথ হয়েছে, অতই ধানের উৎপাদন হয়েছে, অতই ডালের উৎপাদন হয়েছে। কথা বুঝতে আপনি? এই পরিসংখ্যান দিয়া আপনি কোনো বিদেশি বিনিয়োগ আনতে পারবেন না। সো আমরা বিদেশি বিনিয়োগের প্রশ্নটাই যে বিদেশি বিনিয়োগটা কেন হচ্ছে না, মানে কি কি কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে উৎসাহ পাচ্ছেন না, তারা দ্বিধাগ্রস্ত? অভয় দিয়েছেন আগেও, এখনো দিচ্ছেন। সেই ক্ষেত্রে একটু মন খুলে কথা বলি। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যত বড় বড় বিনিয়োগ হয়েছে, এগুলো আশা করি আপনারা দ্বিমত করবেন না, জনাব আব্দুল আল মিন্টু দ্বিমত করবেন না আমি নিশ্চিত, যে গ্রামীণ ফোন, লাফার সিমেন্ট, AS মেঘনাঘাট, হরিপুর পাওয়ার প্ল্যান্টে, কাফকো, তারপরে ইদানিংকালে জাপান টোবাকো ইন্টারন্যাশনাল, GTI, হোলসিম, নেসলে, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোবাকো পাকিস্তান টাইম থেকে আছে, ইউনিলিভারও পাকিস্তান টাইম থেকে আছে। তারা বড় বড়, এদের প্রত্যেকের সাথেই এই বিগত 40 বছরে কাজ করার সুযোগ হয়েছে ডিরেক্টলি। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা কোম্পানি জগৎ বিখ্যাত জেনারেল ইলেকট্রিক। জেনারেল ইলেকট্রিক, আমি যে সাবেক প্রতিষ্ঠানে কাজ করতাম, অ্যাডভাইজারি ফার্মে, অ্যাকাউন্টিং ফার্মে, তাদের অন্যতম বৃহৎ গ্রাহক। তো জেনারেল ইলেকট্রিকের রিজনাল হেড আমার রিজনাল হেডকে একটা ইমেল পাঠালেন যে তাদের অ্যাকাউন্টটা 7 দিনের জন্য তারা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের উপরে যে ট্যাক্স ইম্পোজিশন হয়েছিল সে তাদের বিপরীতে আইনি ব্যবস্থা নেওয়ার দেরি হওয়ার কারণে 7 দিনের একটা উইন্ডো ওপেন ছিল। এই উইন্ডোর মধ্যে একটি বিদেশি ব্যাংকে জেনারেল ইলেকট্রিকের মতো একটা জগৎ বিখ্যাত কোম্পানির অ্যাকাউন্ট অ্যাটাচ করেছে আমাদের জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ এবং টাকাটা নিয়ে নিয়েছে। তারা 7 দিনের মধ্যেই তাড়াতাড়ি গিয়ে উচ্চতর আদালতে শরণাপন্ন হয়েছে এবং আদালত সঙ্গত কারণেই তাদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু ওই যে বাংলাদেশের
যে রাজস্ব আইনে বলে একবার যদি টাকা নিয়ে নেওয়া হয় এটা আর ফেরত দেওয়া হয় না, এটাকে অ্যাডজাস্ট করা হবে ভবিষ্যতের সাথে। তো এই কারণে জেনারেল ইলেকট্রিকের তখন আমি যখন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে দেখা করতে গেলাম সঙ্গত কারণেই, কারণ এত বড় আমার একটা গ্রাহক সারা পৃথিবীতে, সেইখানে প্রায় 158টা দেশে আমাদের সাথে ওনারা আমাদের গ্রাহক, এবং ওনারা অপারেট করে সেই মার্কিন বৃহৎ কোম্পানিটি 166টা দেশে। এবং তাদের এশিয়া প্যাসিফিকের হেড একটা ইমেল পাঠিয়েছেন আমার বসকে যে 166টা দেশের মধ্যে কোথাও তারা এত এই ধরনের বৈরিতা সুলভ পলিসি এম্বিগুইটি শব্দটা, আজকে একটা পলিসি কালকে ট্যাক্স কর্তৃপক্ষ চেঞ্জ হয়ে গেল, ট্যাক্সের মানে কর্তৃত্ব চেঞ্জ হয়ে গেল, ব্যক্তি চেঞ্জ হয়ে গেল, অ্যাসেসমেন্ট বদলে গেল, পৃথিবীর কোথাও দেখে না। তো আমাদের এখানে যত না বেশি পলিসি থাকা না থাকার ব্যাপার, তার থেকে বড় বিষয় হচ্ছে পলিসি এম্বিগুইটি। অনেক সময় পলিসি প্যারালাইসিস, মানুষ জানেই না এটার জন্য কি করা উচিত। আমরা একটা মজার পেয়েছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে হবে, কিন্তু কিভাবে, কোথায়? আপনাকে বলি, এই যে কথাগুলো বললাম যাদের কথা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইন্টারভিউ নেন আপনার সিজিএস থেকে এখন গিয়ে বাচ্চারা যারা সার্ভে করে, তারা কি বলবে কেন বাংলাদেশে আসবে কিংবা রিকমেন্ড করবে? 2-3টা জিনিস। একটা জিনিস হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার আয় সক্ষমতা বেড়েছে যত কিছুর পরেও, এই চৌড়ায় উত্তরায় পেরিয়ে, বন্যা খরা জলোচ্ছ্বাস পেরিয়ে আয় সক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, এবং ভোগ ব্যয় বেড়েছে। বাংলাদেশ ভোগ ব্যয়ের বিবেচনায় পিডব্লিউসি রিপোর্ট বলেছে, এইচএসবিসি রিপোর্ট বলেছে, গ্লোবাল রিপোর্ট, তারা পৃথিবীর 30টা মার্কেটের একটা মার্কেট। ইনফ্যাক্ট অনেকের বিবেচনায় আগামী 5 থেকে 5 বছরের মধ্যে পৃথিবীর 10টা বৃহৎ কনজুমার মার্কেটের একটা মার্কেট হবে বাংলাদেশ। জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার আয় সক্ষমতা বৃদ্ধি, জনসংখ্যার ভোগ ব্যয় বৃদ্ধি, এবং সাপ্লাই চেইন ইমপ্রুভমেন্ট, অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্টস। এবং সেটা কি কি? খাদ্য, ভোগ্যপণ্য, কনজুমার ইলেকট্রনিক্স, এগুলা। তো এখন আপনি দেখেন, এদেরকে যদি আপনি বর্তমানে আবার ট্যাক্সের কথা আসতে হয়, টার্ন ওভার ট্যাক্স দিয়েছেন ওনারা, আগে ছিল 0.6%, এবার বাড়ি এটাকে 1% করা হয়েছে। বাংলাদেশে যে কোম্পানিগুলোর নাম বললাম, ইউনিলিভার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, মারিকো, যারা নাকি কনজুমার গুডসের ক্ষেত্রে, এটাকে বলে এফএমসিজি, ফাস্ট মুভিং কনজুমার গুডস। যদি আপনি টেলিকমগুলোকে ধরেন, কারো নেট মার্জিন, নেট মার্জিন 1% না। তাহলে ওই কোম্পানিটা ট্যাক্স ফাঁকি না দিয়ে, আপনি ইউনিলিভারের জন্য, আমি ফিলিপাইন যখন অডিট করতে যাই, ইউনিলিভার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওখানে ট্রান্সফার হয়েছিলেন। সঙ্গত কারণে ওনাকে যখন বললাম আমি ফিলিপাইনে আছি, উনি ওনার বাসায় নিয়ে গেলেন। উনি আমাকে বললেন ফিলিপাইনের কিন্তু লোক সংখ্যা আমাদের থেকে কম, বেশ কিছুটা কম। সেই ক্ষেত্রে উনি আমাকে বললেন ইউনিলিভারের বিক্রয় ফিলিপাইনে বাংলাদেশের বিক্রয়ের 3 গুণ। ভিয়েতনামের লোক সংখ্যা আমাদের থেকে অর্ধেকের একটু কম। ভিয়েতনামে ইউনিলিভারের বিক্রয় আমাদের থেকে দ্বিগুণ। কেন? কারণ তারা তাদের বেস্ট অফ দ্য প্রোডাক্ট নিয়ে নির্ভয়ে করতে পারে। এখানে জিনিসটা কি, তারা প্রোডাক্টই আনে না, কারণ তারা যত বিক্রি বাড়বে, এটা অনেকটা ছাপা পত্রিকার মতো, যত বেশি পত্রিকা ছাপবেন, বিজ্ঞাপন যদি সে হারে না বাড়ে, শুধু প্রচারের মাধ্যমে আপনার লস বাড়বে আপনার। সেরকম এফএমসিজি প্রোডাক্টও আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড না পান, তখন কি হয়, লোকাল কোম্পানিগুলো, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো লোকাল কোম্পানি আছে, হুইচ ইজ গুড, ভেরি গুড, ইন্ডিয়ার মতো অনেকটা। কিন্তু পার্থক্যটা কি, এখানে এখনো লোকাল কোম্পানির পক্ষে কর ফাঁকি দেওয়া মাল্টিন্যাশনালের তুলনায় যারা নাকি কমপ্লায়েন্ট কোম্পানি। সুতরাং আপনি যদি বিদেশি বিনিয়োগ চান, আপনি যদি যারা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এফএমসিজি কোম্পানি, তারা বাংলাদেশে কিভাবে আসবে বলেন? তারা ফরেন করা প্র্যাকটিস একটা, আপনি কিছুদিন আগে ওয়াশিংটন ডিসিতে ছিলেন, সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হচ্ছে কর্পোরেটের জন্য, তোমাকে যদি ফরেন করা প্র্যাকটিস একটা ধরতে পারি, ইউ আর গন। ফাটকাতে তোমার ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ধরতে পারি, ইউ আর গন, নো পয়েন্ট, নো কোশ্চেন আস্ক। তাইলে আপনি তো লেভেল প্লেইং ফিল্ড করছেন না বিনিয়োগকারীদের জন্য। তারপর হচ্ছে
যেটা জনাব আব্দুল আল মিন্টু বললেন, সামাজিক পুঁজি, সামাজিক মূল্যবোধ, সামাজিক ক্ষয়, মূল্যবোধের ক্ষয়, সেখানে ফাঁকি মারা, তারপরে প্রতিষ্ঠানের কথা না ভাবা। তারপরে আমরা অনেক সময় দেখি বিদেশি কোম্পানিতে বসে যদি ব্যক্তি যখন কেস করে দেয়, ব্যক্তি যদি রিচ আউট করতে পারে কোনো মন্ত্রীকে, মন্ত্রী ফোন করে বলে দেয় পুলিশকে, ওসিকে, এসপিকে যে বিদেশি কোম্পানিগুলো কি পেয়েছে, এই যে আমার ভাগ্নেকে, কিন্তু ভাগ্নেও তো চুরি করেছে, ভাগ্নেও তো ফ্রড করেছে, কিন্তু বিচার করতে পারি না আমরা। তারপর আরেকটা কথা বলি, অনেক কোম্পানিগুলো ভুল করে কি সরকারি কর্মকর্তাদেরকে তাদের বোর্ডে নেয় সুবিধা করে দেওয়ার জন্য। যখন প্রকৃত বিপদ আসে, এখন তো সামাজিক মাধ্যম আবার একটা বিরাট একটা বিষয়, সামাজিক মাধ্যমের অনেক চিন্তিত থাকতে হয় কোথা থেকে কি আঘাতটা আসবে। তো সামগ্রিকভাবে আর একটা কথা, দুটি কথা তো জনাব আব্দুল আল মিন্টু নিজেই বলে ফেলেছেন যে আমাদের মানে অনুকূল পরিবেশ, বিনিয়োগের অনুকূল পরিবেশ। তারপরে এফএমসিজি কোম্পানির আর একটা বিরাট বিষয় কি জানেন, তারা আমাদেরকে বলে আসার আগে, যেমন কিছুদিন আগে একটা কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, এগেন আমেরিকারই, তারা কনজিউমার ইলেকট্রনিক্স করে, তারা কোনো ডেটাই পাচ্ছিলাম না আমরা আসলে বাংলাদেশের কনজামশন, মানে অ্যানুয়াল নিড অফ রেফ্রিজারেটর, অ্যানুয়াল নিড অফ কালার টিভি অর মানে স্লিক টিভি যেগুলো এখন তৈরি হচ্ছে, অ্যানুয়াল নিড অফ সে মাইক্রোওয়েভ, অ্যানুয়াল নিড অফ আয়রন, ইলেকট্রিক্যাল আয়রন, আমরা বের করতে পারি না, কোনো স্ট্যাটিস্টিক্স নাই। উনি মারাত্মক একটা কথা বললেন। তো আমি যে মার্কেটের গ্যাপটা, আবার অনেক জায়গায় আছে কি জানেন, ধরেন স্ট্যাটিস্টিক্স পাই নাই বলে আমরা, যেমন উনি কিছুদিন একটা সিমেন্ট কোম্পানিকে বাংলাদেশে আনার ক্ষেত্রে একটা প্রণিধানযোগ্য ভূমিকা পালন করেছেন, আমি নামটা নাইবা বললাম। তো আমরা যখন ওই সিমেন্ট কোম্পানির হয়ে তারা আরেকটা অ্যাকুইজিশন করবে, আমরা যখন স্টাডি করলাম, আমরা দেখলাম কিরে সিমেন্টের তো প্রোডাকশন ক্যাপাসিটি is much more higher than the expected demand or growth, মানে ডিমান্ড গ্রোথের যে ট্র্যাজেক্টরি আমরা এঁকেছি তার থেকে অনেক বেশি। তাহলে কি যে কোনো সময় একটা কম্পিটিশন যদি হয়, যে কোনো সময় 5টা-10টা কোম্পানি যে নাকি ট্যাক্স কমপ্লায়েন্ট, যে নাকি প্রোডাকশন কমপ্লায়েন্ট, যে নাকি শ্রমিকদের কোনো বকেয়া রাখে না পরিশোধ করার ক্ষেত্রে, সে কীভাবে বাজার ব্যবসাটা করবে বলেন? তো এই ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড, পলিসি ট্রান্সপারেন্সি, পলিসি কন্টিনিউটি, পলিসি অ্যাম্বিগুইটিকে অ্যাভয়েড করতে পারা, এবং পলিসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে উনি যেটা বারবার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড, সমভাবে প্রয়োগযোগ্যতা পলিসি নীতিবোধের। সো মিস্টার আব্দুল আল মিন্টু, আরও কতগুলো বিষয় আলোচনার মধ্যে আছে, যেমন ধরেন সুদের হার, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা সংকট, এগুলো বিনিয়োগের উপরে কী কী প্রভাব ফেলছে রাইট এট দিস মোমেন্ট? এগুলি সবই কোনো না কোনোভাবে হয় পজিটিভলি অথবা নেগেটিভলি তো ইমপ্যাক্ট করে বিনিয়োগের উপর। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বিনিয়োগটা আসবে কোত্থেকে। অন্যান্য দেশে বিনিয়োগের মেইন বিনিয়োগটা আসে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে। হয়তো আপনি একটু সামান্য পুঁজি দিলেন, তারপরে যাই আপনার একটা ওর ভিতরে আবার ভেঞ্চার ক্যাপিটাল আছে, অমুক আছে তমুক আছে, যারা অ্যাডভান্স আপনাকে টাকা দেয়। যদি আপনি ওদেরকে বুঝাইতে পারেন যে আমি এই কাজটা করলে আমি এই জিনিসটা আবিষ্কার করতে পারি, তাতে কিন্তু আমার এই লাভ। এখন বাংলাদেশের মেইন বিনিয়োগ আছে ব্যাংকিং খাত থেকে। তো আর্থিক সেক্টরের ব্যাপারে তো আমরা প্রথমেই আপনাকে বললাম যে উনিও বললো আমিও বললাম, দুটাকে একত্র করলে অবস্থা খুব খারাপ। এবার আপনি আমাকে বলুন তো যে নর্মাল নিয়মে যে কোনো দেশে যত বিনিয়োগ হয়, এই বিনিয়োগের 96% আসে আপনার দেশীয় সঞ্চয় থেকে। এখন যদি বামনবাজি অন্য কিছু বলতে পারো তো ভালো, কিন্তু আমি যত দেশে দেখছি পৃথিবীতে, প্রত্যেকটা দেশে অ্যাভারেজ 96 থেকে 97% of the total investment come from the ন্যাশনাল সেভিংস। এখন বাংলাদেশে প্রথম কথা হলো, ধরুন যদি গত 3 বছর আমি দেখি, আমাদের দেশের মূল্যস্ফীতি ইজ মোর দ্যান দি রেট অফ ওয়েজেস, মানে বেতন। তো একটা দেশে যদি
বেতন থেকে যদি মূল্যস্ফীতি বেশি হয় বছর পর বছর, সেখানে তো সেভিংস কিনতে বাধ্য। একসময় আমাদের সেভিংস জিডিপি রেশিও ছিল প্রায় 30 থেকে 31%, এখন চলে আসে 27%। আমাদেরকে বলছে বিনিয়োগ বৃদ্ধি পাবে একটু 40%, কিন্তু এখনও আমরা 28-29% ঘোরাফেরা করতেছি। তো যদি আপনার এই যে একটা সাইকেল, এখন যদি আপনার সেভিংস কম হয় তাহলে বিনিয়োগ কম হবে। আর যদি সেভিংস যাই হোক, একটু আগে আমরা যেটা বললাম, যদি ওই পরিবেশ আপনি না ক্রিয়েট করতে পারেন তাহলে টাকা থাকলেও বিনিয়োগ হবে না। এখন আপনার আরেকটা প্রশ্ন করছিলেন এর আগে, যে বিনিয়োগ যদি না হয় তাহলে আপনি বলেন কর্মসংস্থান কিভাবে হবে? অন্য কোনো রাস্তা আছে? আমি তো জানি না। এখন অতএব এখন আমরা একটা কাইন্ড অফ ভিসিয়াস সাইকেলে পড়ে গেছি। আমাদের সেভিংস কমে যাচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট কম হচ্ছে, আমাদের এমপ্লয়মেন্ট হচ্ছে না। যখনই এমপ্লয়মেন্ট হয় না, স্পেশালি বাংলাদেশে যারা বিএ বা আরও উপরে লেখাপড়া করতেছে, তাদের শতকরা 60% এখন বেকার, যেটা পেপারে দেখলে। তো অতএব এত বেকার নিয়ে আপনার কি সামাজিক শৃঙ্খলা মানে হবে ওই দেশে? সব যখন বেকার, তো তাহলে তো বেকাররা কী করে? মারামারি করবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বিকজ আমরা তো ওদেরকে কর্মসংস্থান কিন্তু বিভিন্ন দেশে এই যে ফান্ডামেন্টাল রাইটস, তো আপনি যখন কর্মসংস্থান দিতে পারছেন না তাহলে সামাজিক বিশৃঙ্খলা হবে। তো এখন লেস সেভিংস, লেস ইনভেস্টমেন্ট, লেস এমপ্লয়মেন্ট, মোর সামাজিক বিশৃঙ্খলা। সামাজিক বিশৃঙ্খলা যখনই হবে তখন সেখানে বিনিয়োগ হবে না। এখানে দু একটা কথা মামুন ভাই বলছে, আমার মনে আমি একটু অ্যাড করতে চাই শুধু ওই বিচার বিভাগের কথা। আমি নিজে একটা 2-3টা কেস নিয়ে আমি একটু স্টাডি করতেছি। তা আমাদের সুপ্রিম কোর্টে এখন 14,700 মামলা আছে, গিভ অ্যান্ড টেক 100। তো আমি যদি যে 2-3টা মামলা আমি ফলো করতেছি, যদি আমি ওর গতি দেখি, স্পিড দেখি, তাহলে এই 14,700 মামলা শেষ হতে 2,134 জন লাগবে। আপনি যদি প্রতিটি কেস আপনি যদি আমাকে একটা থাপ্পড় মারেন, এটা লোয়ার কোর্ট থেকে যাবে জজ কোর্ট, জজ কোর্ট থেকে যাবে হাইকোর্ট, হাইকোর্ট থেকে যাবে সুপ্রিম কোর্ট। আপনি যদি অন্য দেশ ধরেন আমি আমেরিকার কথা বললাম, আমেরিকাতে যত ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে রায় হয় তার ম্যাক্সিমাম 5 থেকে 6% সার্কিট কোর্টে যায়, অর্থাৎ অ্যাপিল, আমাদের হাইকোর্ট যেটা। আর ওখানে যত রায় হয় তার মাত্র 0.3% যায় আপনার ওই একদম সুপ্রিম কোর্টে। আর এখানে যত রায় হয় ভাই, আমার মনে হয় তার 75% যায়। আচ্ছা, যায় তো যায়, সুপ্রিম কোর্টের পরে যে জাজরা রায় দিল আবার ওই কোর্টে আবার রিভিউ করতে পারেন আপনি। এখন এটা যদি ধরেন ডেথ রেফারেন্স হয় তাহলে ঠিক আছে, একটা লোক কিছুদিন বেঁচে থাকলো, বিকজ আমি এমনি ডেথ পেনাল্টির বিরুদ্ধে। কিন্তু এটা যদি কন্ট্রাকচুয়াল মামলা হয়, এটা যদি টাকা পয়সার মামলা হয়, এখন একটা লোক, যেমন আমি আর আপনি একটা চুক্তি করলাম যে এই কাজটা যদি আমি করি সরকারের সাথেই ধরেন, তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দিবেন। আমি কাজটা করলাম, আপনি 5 লক্ষ টাকা দিলেন আর 5 লক্ষ টাকা দিলেন না। তো আমি এই 5 লক্ষ টাকার জন্য যদি আমার 2134 পর্যন্ত ওয়েট করতে হয়, তো আমি তো মারা যাবো তখন। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট জাজমেন্ট? ওই সমাজে কে বিনিয়োগ করতে আসবে? এটা হইলো ওই যে আদালতের একটা তো হলো সমপ্রয়োগ, আর একটা হলো ছোটোকাল থেকে শুনে আসছি জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। তো এখানে তো ডিলেইড ভাই। এখন এটা ডিনাইড কিনা আমি জানি না, 2 নম্বর আছে বলতে হয়। মামুন ভাই একটা কথা বলছে যে পলিসি অ্যাম্বিগুইটি। আমি করি ইট ইজ নট অ্যাম্বিগুইটি, এটা ইউ ক্যান ইউজ অ্যাজ এ অ্যাম্বিগুইটি। বাট প্রতিটি আইনের পিছনে যতগুলো রিগ্রেসিভ রুলস অ্যান্ড রেগুলেশন বানাইছে, যেটা আমি বলি পশ্চাদমুখী বিধিবিধান, এগুলো যদি আপনার দেখেন, আপনি যে কোনো দিকে যেতে পারেন। ওনাকে চোরও করতে পারেন,
বা আমাকে ডাকাতও করতে পারেন, আবার বলতে পারেন যে না ভাই এই ডাকাতি করে না, এই মিন্টু সাহেব ভালো লোক। মানে একই আইনের ভিতরে আপনি আমাকে চোরও বলতে পারেন। আইন তো না, এটা আইন ঠিক আছে, আইনের আওতায় যেই রুলস রেগুলেশন যেগুলি সার্কুলার কয়, আপনি বাংলাদেশ ব্যাংকে যত সার্কুলার দেয় বেশিরভাগই কিন্তু বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দিই। কথা বলতে আপনি যখন একটা সমাজ যদি রিগ্রেসিভ রুলস রেগুলেশন অনুযায়ী আপনি চালাতে চান, তাহলে সে সমাজে তো এমনি উন্নয়ন হবে না। এক, ইনকাম ট্যাক্সের একটা কথা উঠছে, ধরেন আমি একটু আমেরিকানা একটু বেশি, আমেরিকাতে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস যারা ট্যাক্স কালেকশন করে, তাদের যারা যারা চাকরি করে তাদের শতকরা 80% লোক তাদের ওই টাইম স্পেন্ড করে যারা ওই ট্যাক্স দেয় নাই তাদেরকে লোকেট করি। ওই যেটা উনি এফসিপিএ বললো, ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট, উনি বললো ফ্যাটকা, মানে এটা হলো ফেডারেল ট্যাক্স সামথিং। আর বাংলাদেশে 80% অফ দ্য টাইম অফ দ্য ট্যাক্স অফিসার্স তারা ব্যয় করে যারা ট্যাক্স দিচ্ছে তাদের পিছনে। ওই এটাকে অ্যাসেসমেন্ট করো। ওই গত বছর আমার হয়তো ধরেন একটা বিল্ডিং আমি ভাড়া দিছি, আমার রেন্ট আসছে সে 5 লক্ষ টাকা, এবছর রেন্ট হয়েছে 2 লক্ষ টাকা, বিকজ আমার বাড়িওয়ালা চলে গেছে। কিন্তু ট্যাক্স অফিসার বলছে না ভাই গত বছর 5 লক্ষ, এবারে তো 7 লক্ষ হওয়ার কথা, সে 7 লক্ষ ধরেই একটা ট্যাক্স অ্যাসেসমেন্ট করে দিল। এখন ভাই আমি আগে ট্রাইব্যুনালে যাও, তারপরে হাইকোর্টে যাও, তারপরে সুপ্রিম কোর্টে যাও, এগুলি বিনিয়োগ বৃদ্ধি করার কোনো পরিবেশের লক্ষণ না। যেটা উনি বলছে ওনারটাকে আমি ক্লারিফাই করতেছি শুধু। আর লাস্টে একটা কথা বলছে মামুন ভাই, যে আমাদের বিদেশি সংস্থা কর্তৃক আমাদের ভোগ ব্যয় কতগুলো, আমাদের জনসংখ্যা বাড়তেছে, সো অতএব আমাদের একদিক দিয়ে জনসংখ্যা বাড়তেছে, একদিক দিয়ে আমাদের জীবন মানে পার ক্যাপিটাল ইনকাম বাড়তেছে, অবভিয়াসলি ভোগ একটু বাড়বে। তবে আমি আপনাকে বলি, আমাদের যেই পয়েন্ট থেকে আমরা ভোগ বাড়ছে বা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ভোগ বাড়ছে, আমি বাংলাদেশে ওইটা কম দেখি। আমি বলি না, হ্যাঁ না, আপনি বলেন নাই, আমি যদি ক্লারিফাই করতেছি, এটা মোস্টলি বিকজ আপনি 22 থেকে 24 বিলিয়ন ডলার বিদেশ থেকে রেমিটেন্স আসে। এই যাদের কাছে রেমিটেন্স আসে তারা কিন্তু আবার গ্রামে দিন আনি দিন খাওয়ান না, সো দে স্পেন্ড দ্যাট মানি অ্যান্ড সো ওটা জিডিপিতে এতে কনজামশন হিসাবে অ্যাড হয়ে যায়। বাংলাদেশে যারা এখন চাকরি করে ফিক্সড ইনকাম, তাদের কিন্তু ভোগ কমে যাচ্ছে, বিকজ আপনার ওই বিনিয়োগ কম হওয়াতে কর্মসংস্থান কম, সো চাকরির বাজার লেস কম্পিটিটিভ হওয়াতে এত বেকার থাকলে আপনি বেতন কেন বাড়াইবেন? তো সেজন্য ওদের ভোগ কমে যাচ্ছে, কিন্তু যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তাদের ভোগটা বেড়ে যাওয়াতে আমাদের ওই মানে কনজামশন পার্ট অফ দ্য জিডিপি একটু বেড়ে গেছে। সো মিস্টার মামুন রশিদ, ব্যাংকিং খাত নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, ব্যাংক একীভূতকরণ বা মার্জার নিয়েও কাজ চলছে এবং একই সঙ্গে এটা নিয়ে বিতর্ক আছে যে এটা কি আসলে শেষ পর্যন্ত আমাদের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করবে নাকি আরও নতুন কোনো সংকট তৈরি করবে, আপনি কি দেখেন? বা ওভারঅল প্রক্রিয়াটা নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। বিষয়টা হচ্ছে কি, এখনো পরিষ্কার হয়নি যে আসলে কম্পেলিং রিজনটা কি। এটার একটা কারণ হচ্ছে বিগত সরকারের সময় ব্যাংক মার্জারের একটা তাড়াহুড়ো ছিল, তো এই কারণে অনেকে মনে করছেন যে আসলে তখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছিল, সম্ভবত এখনও তাড়াহুড়াটা চলছে যে তোমরা আমাদের থেকে টাকা নিবে, তাহলে কি করছো তোমরা, ইন্টারিম গভর্নমেন্ট এটা করতে হবে, কিছুটা চাপ আছে এই ধরনের কথা। আর বাংলাদেশ তো ওভার ব্যাংক, উনি জানেন, আমিও জানি, আপনিও জানেন। তো সেই ক্ষেত্রে একটা কনসলিডেশন আমরা এক্সপেক্ট করছিলাম, কিন্তু এগেন যেটা নাকি উনি শুরুতে যেটা বলেছেন যে রাজনৈতিক দলটি যারা ক্ষমতায় যাবে কিংবা যাওয়ার সম্ভাবনা আছে তাদের সক্ষমতা কতটুকু, তাদের অর্থনৈতিক বিশ্লেষণী ঋজুতা কতটুকু, তারা অর্থনৈতিক নীতি প্রণয়ন করার পরে কতটুকু বাস্তবায়ন করতে পারবে, মানে উপযোগী আইনি ব্যবস্থা কতটুকু নিতে পারবে, উপযোগী পার্টির মধ্যে মানে অ্যাকসেপ্টেন্স কতটুকু বাড়াতে পারবে, যে এই পথে আমাদের আগাতে হবে, আমরা কোনো বিদেশি প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্তকরণ করব না, আমরা কাউকে বাধ্য করব না ক্যাপিটাল মার্কেটে যেতে। এগুলো তো একটা
কঠিনভাবে প্রমাণ দিতে হবে। তো উনি যেটা বলেছেন ওনার আলোকেই বলি যে আমাদের ব্যাংকের সংখ্যা কমাতে হবে। কি পদ্ধতিতে কমাবো আমরা, সেই পদ্ধতিটা নিয়ে প্রশ্ন থাকবেই। ইদানিং যেমন শুরু হয়েছে যে 5টি ইসলামী ব্যাংক, খুব একটা নয়, ওগুলো এমনিতেই কিন্তু প্ল্যাগড উইথ করাপশন, প্ল্যাগড উইথ হাই ডেট ডিফল্ট, তারপরে জনসংখ্যার জনগোষ্ঠীর সক্ষমতা, ব্যাংকারদের সক্ষমতা খুব কম, তারা আদেশ নির্দেশে ব্যাংকিং করতে করতে ইসলামী ব্যাংকগুলো আসলে তাদের, আমি তো বিগত 4.5 মাস দেখেছি ওদেরই সবচেয়ে বড় সমস্যা। কারণ ওই যে একক মালিকানা, অলমোস্ট একক মালিকানা, 2টি মালিকানা, যদিও একটা অ্যাসালম আর একটা হচ্ছে মিস্টার ওই যে গার্মেন্টস ব্যবসায়ী, ওনার নামটা মনে আসছে না, এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম খান। সো একই অপরাধ, একই সরকারের স্বজনতোষীর পুঁজিবাদের আশ্রিত হওয়া। তো স্বাভাবিকভাবেই তাদের ওখানে কোনো গুড কর্পোরেট গভর্নেন্স ছিল না, কোনো ভালো ব্যাংকার কাজ করতে পেরেছে বলে আমার মনে হয় না নীতি নৈতিকতা নিয়ে। সো তাদেরও তো বাধ্যবাধকতা আছে, বাট অ্যাট হোয়াট কস্ট টু দ্য ন্যাশনাল কফার। 35,000 কোটি টাকা যদি সরকার দেয়, আমি দেওয়াটার বিপক্ষ নয়, আমি জানতে চাই 35,000 কোটি টাকার বিনিময়ে আমরা কত কোটি টাকা লাভ পাবো এবং কবে পাবো। ফসল চাষ করব ঠিকই আছে, ফসলটা কেমনে তুলব, তারপরে কি কে চালাবে ব্যাংকটা। আবার যদি রাষ্ট্রায়ত্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে লোক গিয়ে এই ব্যাংকগুলো চালায়, ওয়ার দে ট্রেন্ড ওয়েল। এই সমস্ত আপনি চীনে যখন দুর্বল ব্যাংক, কোরিয়াতে দুর্বল ব্যাংক আপনি জানেন, এই সমস্ত দুর্বল ব্যাংক যখন চিহ্নিত হয়েছে উইথ হাই ডেট ডিফল্ট, ঋণ খেলাপি নিয়ে, তখন তারা কি করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় বিনিয়োগ ব্যাংককে আহ্বান করেছে, কার্লাইল, মর্গান স্ট্যানলি, তোমরা আসো, ইনভেস্ট করো, তোমরা ডিসকাউন্টে ইনভেস্ট করো, তারপরে তোমরা এটাকে ভালো করো, সুন্দর করো, গুছা বাজারে দাম বাড়াও। তখন যারা যারা চীনের মার্কেটে ঢুকতে চায়, কোরিয়ান মার্কেটে ঢুকতে চায়, তারা এসে বিট করুক যে আমি কার্লাইল যে 20% নিয়ে নিয়েছে চায়না ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকের কিংবা কোরিয়া আমেরিকান ব্যাংকের, আমি মর্গান স্ট্যানলি বিট করব, কিংবা আমি সিটি ব্যাংক মনে করছি আমার ছোট্ট লাইসেন্স, কিংবা আমি কোরিয়াতে লাইসেন্স নাই, আমি জেপি মর্গান চেজ মনে করছি চায়নাতে আমার লাইসেন্স নাই। এই একটা সুযোগ কার্লাইল কিংবা মর্গান স্ট্যানলি ব্যাংকটাকে গুছিয়ে টুছিয়ে ঠিক করে ফেলেছে, এখন আমি একটু বেশি প্রাইসে ইনভেস্ট করি। সেইতে চায়না সেন্ট্রাল ব্যাংক কী করেছে, পিপলস ব্যাংক অফ চায়না, তারা করেছে কি, তারা একটা গাইডলাইন তৈরি করেছে যে বিদেশি ব্যাংককে আমরা 19.9% বেশি দিব না, এবং তারা বিট করে কোরাম ব্যাংকে যদি ইনভেস্ট করে কার্লাইলের সাথে যুক্তি করতে হবে, বিট করতে হবে, কিংবা যদি গুয়াংডাও ডেভেলপমেন্ট ব্যাংকে ইনভেস্ট করে ওইটার মাধ্যমে চায়নার মার্কেটে ঢুকে যায়, তাইলে মর্গান স্ট্যানলির সাথে ডিল করতে হবে। তো পুরো প্রসেসটা ট্রান্সপারেন্ট করতে হবে। আমাদের এখানে কি 35,000 কোটি টাকা সরকার দিবে বিভিন্নভাবে, 5 জন কেন্দ্রীয় ব্যাংকের লোক গিয়ে ওনারা প্রশাসক হবেন, কবে সরকারি ব্যাংকের মতো চালাবেন। শুরুতে উনি বলেছেন, আজকে পত্রিকায় দেখেছেন যে সরকারি ব্যাংকের আত্মীকরণ নিয়েও সরকার ভাবছে, আজকেই পত্রিকায় উঠেছে, নিউজ এসেছে। তাহলে আরেকটা কি সরকারি ব্যাংক তৈরি করব? কেন, কোন লক্ষ্যে, কোন গন্তব্যে যাওয়ার জন্য আমরা? তো সেইটা তো আমরা যেই কারণে চেয়েছিলাম পরিবর্তন, আমরা যেই কারণে চাচ্ছি যে আর্থিক খাত একটা দুর্দশার মধ্যে পড়ে গেছে, সেটা থেকে মুক্তি দিতে চাই। মুক্তির পথে এটা যে আমরা আরও 5টা ব্যাংকের, যেহেতু মা বাপ নাই এখন, অরফান, তাদেরকে এক করে দেই, এবং তাদের গ্রাহকদের বাঁচানোর জন্য আমরা কি করব, 35,000 কোটি টাকা, যেখানে সরকারের রাজস্ব আয় হচ্ছে না, সরকার বিদেশি সাহায্য পাচ্ছে না, বিদেশি দায় বেড়ে গেছে সরকারের অনেকটা, আপনি জানেন পত্রিকায় হেডলাইন হয়েছে, সেই অবস্থায় ওগুলো পাশাপাশি বিবেচনায় রেখে আমাদের এই ধরনের কাজগুলো করতে হবে। তার পাশে হচ্ছে আমরা বাধ্য হচ্ছি, আর আপাতত আরও যে 10-20টা উইক ব্যাংক আছে, তাদেরকে না আমরা কি করব, তাদেরকে কীভাবে রিক্যাপিটালাইজ করব, তাদেরকে ফরেন্সিক অডিট কিভাবে করব, তাদের ক্যাপিটাল শর্টফল কিভাবে আইডেন্টিফাই করব। কেন জেপি মর্গান চেজ, কেন মর্গান স্ট্যানলি, কেন আলবারাজ এন্ড মার্শাল, কেন ক্রল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে বাংলাদেশের ব্যাংকে বিনিয়োগ করতে আসবে? স্ট্যাটিস্টিক্স ঠিক নাই, অডিটের রিপোর্ট ঠিক নাই, অডিট রিপোর্ট পুরোপুরি বাস্তব চিত্রকে রিফ্লেক্ট করে না। আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, আমাদের অডিট কোয়ালিটি,
এগুলা যদি ঠিক না করি, হঠাৎ করে 5টা ব্যাংক এক করে দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা অনেকটা হচ্ছে যে মানে ওই যে কি জানি বলে না, হিন্দু আইনে আছে দেবতার সম্পদ, দেবোত্তর সম্পদ। সো এটা অনেকটা হচ্ছে কি, এই ব্যাংকগুলো অনেকটা অরফানের মতো পরিচালিত হচ্ছে এখন। মানুষের সাহস নাই, সিওদের কোনো মনোভাব মানে ভঙ্গুর হয়ে গেছে, তারপরে মালিকরা নাই, নতুন লোক জয়েনও করে না প্রবলেম ব্যাংকগুলা। এখন এই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। আমি মনে করি ভবিষ্যতে আরও এরকম আসবে, চাপ আসবে রাষ্ট্রের উপরে। নতুন যারাই সরকারে আসবেন তারা এগুলো ভাবতে হবে, এবং তারা আন্তর্জাতিক প্রাইভেট সেক্টরের সাথে লোকাল প্রাইভেট সেক্টরের সম্পৃক্ততা ঘটিয়ে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে লোকাল প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ঘটিয়ে সরকারের সক্ষমতা বাড়িয়ে, নীতির সক্ষমতা বাড়িয়ে, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে চিন্তার সক্ষমতা বাড়িয়ে তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। নাহলে হঠাৎ করে যদি হ্যাপেজার্টলি 5টা ব্যাংক এক করে দিলাম, 10টা ব্যাংক এক করে দিলাম, এইটা রাষ্ট্রের পক্ষে আরও বেশি দায়ভার গ্রহণ করার মতো বিবেচিত হবে। মিস্টার আব্দুল আল মিন্টু, আমরা একটু শেষের দিকেও প্লিজ। আমি কি বলবো আর, ওনার সাথে তো আমি কোনো দ্বিমত প্রকাশ করতে এটা কোথাও, এটাকে আর একটু জোরালো করতে পারে গেলে তাতে তো কোনো লাভ নাই। আমার কথা হলো, আপনি শুধু ব্যাংকিং খাত নিয়ে কথা বলতেছেন। আপনি কি মনে করেন কিনা আগামী 5 বছরে ব্যাংকিং খাতে, বিনিয়োগ খাতে আসলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এখন যে অবস্থা আছে, এবং সেক্ষেত্রে কি ধরনের অগ্রাধিকার দেওয়া দরকার, কোন কোন জায়গায়, যদি আপনি এইভাবে আলোচনাটা শেষ করেন? আমার মনে হয় একটাই এই মুহূর্তে মার্জার মানে একীভূতকরণ করে এগুলো নিয়ে মামুন ভাই অনেক কথা বলছে, আমি আর ওদের দিকে যাবো না। আমি করি, আপনি যদি সুশাসন ফেরত আনতে পারেন ব্যাংকগুলোতে, যদি এই যে রাজনৈতিক পরিবেশ ঠিক করতে পারেন, যাতে করি আপনি এই আবার যদি আসে যে এটা আওয়ামী লীগ করে এরা লোন দেওয়া যাবে না, এটা বিএনপি করে এটা লোন দেওয়া যাবে না, এইসব জিনিস যদি বন্ধ করতে পারেন এবং ব্যাংকের ইন্টারনাল ম্যানেজমেন্টে যদি আপনি গভর্নেন্স ঠিক মতো করতে পারেন, তাহলে আমি মনে করি আমাদের এগুলি যেই কোয়ালিটিটা, যেই সাইজের ব্যাংক, এগুলি 5 বছরে ঠিক করতে পারবে। কিন্তু আমার উল্টা একটা প্রশ্ন আছে আপনার কাছে। বাংলাদেশের এই 170 মিলিয়ন, কেউ বলে 168 মিলিয়ন, কেউ বলে 180 মিলিয়ন, জানেন না কত, বাট ধরেন 170 মিলিয়ন দেশের লোক, 70 কোটির দেশের লোক। এখানে একটা ইউনিভার্সিটি আছে যেটা 500টা ভালো ইউনিভার্সিটির ভিতরে পড়ে, অনেক 3-4টা র্যাঙ্কিং অর্গানাইজেশন আছে। আমি একটা তো বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও দেখি। হসপিটালের কথা বলেন, বাংলাদেশের মিডল ক্লাসের 50% তারা বাইরে যাই স্বাস্থ্য ব্যবস্থা নিচ্ছে, হয় ইন্ডিয়া ন, থাইল্যান্ড ন, সিঙ্গাপুর, আরও বড় লোক হলে হয়তো লন্ডনও যায়। এগুলি কেন ঠিক হয় না বলুন? আমাদের সেজন্য আমি বলি যে ভাই, মাদার প্রবলেম রাজনীতি, মাদার প্রবলেম রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে। রাজনীতিকে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে অর্থনীতিও ঠিক হবে না। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে তো রাজনীতি। কারণ অর্থনীতির মাধ্যমে সৃষ্ট যে সম্পদ, সেই সম্পদের বিলি বন্টন করে কিন্তু রাজনীতি। সেই সম্পদের ব্যবহার আপনি কীভাবে করবেন, কোন খাতে আপনি করবেন, এগুলি ঠিক করে রাজনীতি। এটা কিন্তু বেসরকারি খাত বা যে কোনো খাত যারা সম্পদ সৃষ্টি করে তারা তো বিলি বন্টন করে না। বিলি বন্টনের দায়িত্ব হইল, এখন বাংলাদেশে এখন যে অবস্থা হয়েছে যে সম্পদের বিলি বন্টন একটা ক্লাসের ভিতরে ঢুকে গেছে, যার ফলে ধনী আরও গরিব ধনী হয়েছে আর গরিব আরও গরিব হয়েছে। তো এগুলি তো ঠিক করা তো এই আপনার ওই আপনাদের বললেন আর্থিক খাতের ইস্যু না। সেই জন্য আমি মনে করি বাংলাদেশে একটা বহুমাত্রিক সংস্কার লাগবে, বাট নট যেসব সংস্কার ওনারা করতেছে, ওনারা কি সংস্কার করতেছে আমি জানি না। বাট ওই যেটা মামুন ভাই যেটা বললো যে আমাদের সোশ্যালের দিকে নজর দিতে হবে, নজর দিলে এবং রাজনীতিবিদরা ঠিক করতে হইব
কিভাবে আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই, প্রবৃদ্ধি কোথায় নিতে চাই, জীবন মান উন্নয়ন কোথায় নিতে চাই, যতক্ষণ পর্যন্ত এনারা ঠিক না করে জাতির সামনে দায়বদ্ধতার সাথে, ততক্ষণ আমি মনে করি আমাদের সামনে প্রবলেম বাড়তেছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং মিস্টার আব্দুল্লাহ আল মিন্টু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। আমার অতিথিরা বলছিলেন যে অর্থনীতির হালচাল বা ব্যাংকিং খাতের অবস্থা খুব একটা ভালো নয়, নাজুক এবং গুরুতর ওনাদের ভাষায়, এবং একথা ব্যাংকিং খাতের আলোচনা করতে গিয়ে আমার এক অতিথি বলছিলেন যে জন্ম থেকে চলছে যে চিত্র, সেই চিত্রই এখানে দেখা যাচ্ছে। রাজনীতির সঙ্গে অর্থনীতির সম্পর্ক আমরা সবাই জানি যে একটা আরেকটার পরিপূরক, তবে রাজনীতিটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে অর্থনীতির অবস্থা আসলে ভালো করা সম্ভব নয়। এবং বিশেষ করে আর্থিক খাতে, ব্যাংকিং খাতে বা যেভাবেই আমরা বলি না কেন, বা ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে রাজনীতির যে প্রভাব, সেটা যদি দূর না করা যায় বা বিনিয়োগকারীদের জন্য যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করা যায়, তাহলে আসলে সমস্যার সমাধান হবে না। এবং সুশাসন, সামাজিক মূলধন, আর্থিক মূলধনের কথা বলছিলেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর মধ্যে সমন্বয় সাধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমার আরেক অতিথি বলছিলেন। সব মিলিয়ে যেটা দুজনের কথা এসেছে সেটা হচ্ছে যে এক ধরনের স্ট্যাবিলিটি, বিশেষ করে রাজনৈতিক স্ট্যাবিলিটিটা খুবই জরুরি, এবং সেটা কিভাবে নিশ্চিত হবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত নেই। তবে বাংলাদেশকে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের যে পথটা, সেই পথটা আসলে সুদৃঢ় করতে হবে এবং দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে, এবং এটাই হচ্ছে আপাতত একমাত্র সমস্যার সমাধান। এর বাইরে ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিবেচনার মধ্যে থেকে যে আমাদের যে কলুষিত রাজনীতি, তাকে অনেক দূরে রাখতে হবে। এছাড়া এই সমস্যার সমাধান করা বা এগিয়ে নিয়ে যাওয়ার, আমরা যখন বিনিয়োগের কথা বলি, কর্মসংস্থান তার সঙ্গে সম্পর্কিত, প্রবৃদ্ধি তার সঙ্গে সম্পর্কিত, এবং দেশীয় বিনিয়োগের সঙ্গে বৈদেশিক বিনিয়োগটা সম্পর্কিত। দেশীয় বিনিয়োগকারীরা যদি উৎসাহ না নেয়, তাহলে আসলে বৈদেশিক বিনিয়োগকারীরাও বিনিয়োগ উৎসাহ দেবে না। সো একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, এবং এই জায়গাগুলো আসলে ফেস করবার দিকে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।